স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব সরকারের 100 দিন প্রতিশ্রুতি বনাম অগ্রগতি এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। আপনাকে স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। এবং যেটি বলছিলাম যে শিরোনামে সরকারের প্রতিশ্রুতি বনাম অগ্রগতি, আসলে বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে কিংবা এই স্লোগানকে আলোচনায় রেখে মানুষ, দেশ, গণতন্ত্র এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সবকিছু মিলায়ে আপনার কি মনে হলো যে, এবং সংসদের প্রথম অধিবেশন সবকিছু মিলিয়ে কি মনে হলো যে আসলে এই সরকারের 3 মাসটা কেমন কাটালো সরকার, এবং অগ্রগতি কতটুকু হলো, মানুষের সুরক্ষা কতটুকু হলো? ধন্যবাদ আপনাকে। আসলে যে কোনো সরকারের জন্য বিশেষ করে একটা লম্বা গ্যাপ ছিল প্রায় 17 বছরে, যখন ঠিক সরকারি ব্যবস্থাপনাটা একটা ধরনে চলেছে যেখানে যার বিপরীতে জনগণকে আশ্বস্ত করার জন্য তারেক রহমান সাহেবের যে সরকার বর্তমানে প্রতিষ্ঠিত আছে, তাদেরকে একটু ভিন্ন ধরনের চ্যালেঞ্জ বলুন, ভিন্ন ধরনের প্রস্তাবনা বলুন, ভিন্ন ধরনের ম্যানিফেস্টো বলুন, সেটা নিয়ে কিন্তু মানুষের সামনে আসতে হয়েছে। তারা কিন্তু প্রথাগতভাবে এই কথাটি বলতে পারতেন যে 17 বছরের জঞ্জাল আবর্জনা এগুলোকে সরিয়ে আমাদের কাজ করতে অনেক সময় লাগবে, আমাদেরকে সময় দিতে হবে। এটা কিন্তু জনাব তারেক রহমান করেননি এই কারণে যে উনি জানেন যে, এবং মানুষও সেটাই আশা করবে, এই জঞ্জাল সরাবার দায়িত্ব উনি নিয়েছেন বা নিতে পারবেন বা এই সক্ষমতা আছে। জনগণের বিশ্বাস থেকে তো তাকে এই নেতৃত্বের জায়গা তো দিয়েছে, তাই না? তো সুতরাং তিনি কিন্তু এ ব্যাপারে খুবই কেয়ারফুল এবং সিরিয়াস, এবং সেজন্যই তিনি কিন্তু দিনক্ষণ হিসেব নিকেশ সেগুলো কিন্তু এই দায়িত্ব নেওয়ার আগ থেকে নিজেকে এরকমভাবে ঠিক তৈরি করেছিলেন, যার জন্য ওনার জন্য দেখবেন যে স্বচ্ছন্দ মনে হয়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ওনাকে লক্ষ্য করলে দেখবেন যে খুব স্বচ্ছন্দ, এবং যেটা উনি করবেন বলে মনে হচ্ছে না যে হঠাৎ করে অনেকটা ঘোষণা দিচ্ছেন তারপরে বলছেন যে প্রস্তুতি নেব তারপরে করব, এরকম না। ওনার কাছে মনে হয়েছে যে উনি খুব সিম্পলভাবে মানুষের সঙ্গে চলাফেরা করতে চান, উনি সবার সাথে কথা বলতে চান, উনি তারুণ্যের সাথে, উনি প্রতিবন্ধী যারা আছেন সমাজে তাদের সাথে, উনি নারীদের সাথে, সকলের ক্ষেত্রেই উনি ওনার প্রতিশ্রুতির ব্যাপারটাতে প্রথমে যে জিনিসটা উনি করেছেন সেটা হলো জনগণের সামনে একটা আস্থার প্রতীক হওয়ার চেষ্টা করছেন, যে মানুষ যেন মনে করতে পারে যে একটা ভিন্ন ধরনের একটা প্রধানমন্ত্রী তারা পেয়েছে। এবং এটাও সম্ভবত সকলের ক্ষেত্রে আপনারা নিজেরাও যখন কথা বলেন বা বিভিন্ন সময় যখন তাকে চিত্রণ করেন, তখন কিন্তু আপনারা বলেন যে উনি একটা অন্য ধরনের প্রধানমন্ত্রী। তো এই অন্য ধরনের প্রধানমন্ত্রীত্বের ব্যাপারটি সেটি হলো ওনার কিন্তু মানুষের মনোজগৎকে দখল করবার একটা প্রথম চেষ্টার যে জায়গাটি, সেখানে তাকে সফল আপনাকে বলতেই হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিশ্রুতিগুলোর কথা তিনি বলেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো উনি বাস্তবায়ন করেছেন বলে কিন্তু সোচ্চার কণ্ঠে চিৎকার করে বলছেন না আমি এই কথা দিয়েছিলাম, আমি এটা করে ফেলেছি। কিন্তু তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে দিনক্ষণ বেঁধে একটা কাজের দায়িত্ব যেটা নিয়েছেন সেটা করছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, খাল কাটার যে আন্দোলন সেটা শুরু করেছেন, কৃষক কার্ডের কথা যেটা বলেছিলেন সেটি উনি করছেন, এবং সকল ক্ষেত্রে যে পরিবর্তনের যে ব্যাপারটি যেটা আছে, যেমন ট্রাফিক ব্যবস্থাপনাতেও তিনি কিন্তু বলতে চাননি যে সেই জায়গাতে ইলেকট্রনিক সার্ভেলেন্স আছে, যদি কেউ সেটিকে লঙ্ঘন করে তাহলে অটোমেটিক্যালি কারো কিছু করবার না এখানে, এবং কোনো ট্রাফিক পুলিশ ওখানে পাহারাও দিচ্ছে না, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিয়মের মধ্যে চলে এসেছে। অর্থাৎ সকল ক্ষেত্রে ওনার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। কিন্তু ডক্টর পাভেল, আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো, দেশের দায়িত্বভার যখন হাতে নিলেন, তখন কিন্তু পুরো বিশ্বই একটা সংকটময় পরিস্থিতির মধ্যে ছিল, টালমাটাল অবস্থার মধ্যে ছিল, মধ্যপ্রাচ্য যুদ্ধ, সংকট, ফুয়েল ক্রাইসিস, সবকিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কি বাংলাদেশের আরো এগিয়ে থাকার দরকার জরুরি ছিল কিংবা প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? হ্যাঁ, সুযোগ ছিল, রাইট। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, কারণ এটা ইফ অ্যান্ড বাটসের বিষয় আর কি, যদি হলে সেরকম হতো। তো যেরকম সরকারের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেটা চ্যালেঞ্জকে নিয়ে চলতে হবে, এখানে চ্যালেঞ্জকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না। একজন দক্ষ সরকার পরিচালনা যিনি করছেন প্রধানমন্ত্রী হিসেবে, তার কিন্তু এই দক্ষতাটা আছে, এটা যতটা সক্ষমতার সাথে উনি প্রমাণ করবেন ততটাই উনি সফল। তিনি যদি ওটাকে একটা অজুহাতের কথা বলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের সংকট, হরমুজ প্রণালী বন্ধ, এগুলো দিয়ে যদি মানুষকে তিনি বলতেন, তাহলে বলতেন যে এটা তো আমি বলি এই কথাটা, আপনি যদি একই কথাই বলেন তাহলে আপনাকে আমি প্রধানমন্ত্রী কেন করেছি। তো সেই জায়গাতে উনি দেখবেন যে উনি কিন্তু কোনো জায়গা থেকে ঘাবড়ে যাননি। উনি কিন্তু প্রথমের দিকে প্রায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তেলের দাম বাড়ানো হবে না, পৃথিবীব্যাপী সব জায়গায় যখন বেড়ে গেছে। তারপরে একটা পর্যায়ে গিয়ে যখন মনে হলো যে এটুকু বাঁধ বা একটা রাশ টানা দরকার, তখন কিন্তু সামান্য হলে কিন্তু তেলের দাম বাড়িয়েছে।
কিন্তু তাতে যেটা হয়েছে যে ডিসিপ্লিনটা নিয়ে আমাদের শঙ্কা ছিল সেটা কিন্তু চলে গেছে, এবং এখন কিন্তু পেট্রোল পাম্পগুলো কিন্তু আর ভিড় শূন্য হয়ে গেছে, এটা আমরা সবাই দেখছি। যে এবং সামনে যে বাজেট অধিবেশন হবে বা বাজেট আসছে 2026-27 অর্থ বছরে, সেটি নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসবো আপনার কাছে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যায় আজকে আমরা আলোচনা করছি সরকারের প্রতিশ্রুতি বনাম অগ্রগতি এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। ডাক্তার পাভেল, বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে একটু কথা বলতে চাই। যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বাজেট নিয়ে নানা আলোচনা চলছে, সমালোচনা চলছে, অর্থমন্ত্রী নানান ধরনের বক্তব্য এবং সম্ভাব্য রূপরেখা মিলিয়ে মোটামুটি উন্নয়নের একটা দর্শন উপস্থাপনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আসলে মানুষের জীবনমান উন্নয়নের কথা যে বলা হচ্ছে, এক্ষেত্রে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য একটা বড় ইস্যু হবে এখানে, কর্মসংস্থান, তারপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এত কিছু মাথায় রেখে আসলে কেমন হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট? আসলে কি জানেন যে এই 26-27 অর্থ বছরের বাজেটটা কিন্তু সরকারের প্রথম বাজেট, এবং যদি ধরে নেওয়া যায় যে সরকার মোটামুটি এরকম আরো 4টে বা 5টা বাজেট দেওয়ার সুযোগ পাবে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই তাদের কিন্তু একটা স্তর ভিত্তিক পরিকল্পনা রয়েছে, এবং সেটা কিন্তু সে স্তরের প্রথম পর্বটি কিন্তু এবার বড় সাইজেরই একটা বড় আকারের বাজেট হবে, যেহেতু উন্নয়ন ভাবনা আছে এর মধ্যে, কিন্তু একই সাথে তো অর্থ সংস্থানেরও প্রশ্ন আছে, তাই না? সেটা কয়েকটা ক্ষেত্র থেকে তো আসে, কর অবকাঠামো সেটাকে বাড়িয়ে নেওয়া, সেটাকে একটা পরিধিটা বাড়ানো, কর পরিধি বাড়ানো, ট্যাক্স জিডিপি রেশিওটাকে একটা সম্মানজনক জায়গায় আনা, কর্মসংস্থান ভিত্তিক কাজ করা, এবং শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কর্মসংস্থান বা শিল্প, বাণিজ্য, এগুলো সবগুলো জায়গাতে কিন্তু সরকারের ঠিক ম্যানিফেস্টোতে 31 দফাতে অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া আছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কিন্তু ক্রম তার বা দৃশ্যমান কিছু ব্যাপারটা ঘটাতে হবে এখানে। যেমন স্বাস্থ্য খাতে তাদের গ্রামীণ যে স্বাস্থ্যকর্মী নিয়োগের যে কথাটি রয়েছে 1 লক্ষ, এবং যাদের 80% হবে মহিলা, নারী, তো সেটা কিছুটা অংশ সেখানে বাস্তবায়নের প্রশ্ন আছে। প্রিভেন্টিভ হেলথ সেক্টর, সেটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেটাকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু একই সাথে সাথে এই যেমন টিকাদান নিয়ে যে ভোগান্তিটা ছিল, সেটার জন্য আগামী বছর যেন না হয়, সেটার জন্য কিন্তু শুরুতেই এমন একটা ব্যবস্থাপনা থাকবে যাতে এটি সরবরাহ ব্যবস্থা নিটোল থাকে, একেবারে ত্রুটিহীন থাকে যতটা সম্ভব। এবং মূলত স্থবিরতা ছিল, আমাদের বৈদেশিক বিনিয়োগ একদমই ছিল না বিগত কয়েক বছরে, সেই বৈদেশিক বিনিয়োগের দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে জ্বালানি যে একটা সুরক্ষা, এটা কিন্তু খুব বেশি প্রয়োজন, কারণ আমরা জীবাশ্ম নির্ভর যে জ্বালানির প্রতি আমাদের যে নির্ভরশীলতা বাড়ছে, সেখান থেকে কমিয়ে অন্তত একটা বিরাট একটা পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে নবায়নযোগ্য যে আমাদের শক্তি, সেটির উৎসতে যাওয়া, যার মধ্যে অন্যতম হচ্ছে সোলার প্যানেলগুলোকে ব্যাপক ভিত্তিক সেটাতে নজর দেওয়া। একটু হামের টিকাদান কর্মসূচি নিয়ে এবার একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে হামের যে টিকাদানের কর্মসূচি চালু হয়েছিল এপ্রিল মাসে, এবং বেশ ভালো কভারেজ লক্ষ্য করা গেছে, যে 101% আর কি শিশুকে টিকা দেওয়া হয়েছে, এবং লক্ষ্য ছিল 1,80,15,064 শিশুকে টিকা দেওয়া, কিন্তু গতকাল পর্যন্ত আজকে একটি প্রথম সারি গণমাধ্যমে দেখলাম 1,82,23,445 জনকে টিকা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কেবলই তো তাদেরকে টিকা দেওয়া হলো, এটির আসলে ফল পেতে কত সময় লাগবে, এবং এখন যারা আক্রান্ত হচ্ছে, যেসব শিশুরা বা যারা যেসব ব্যক্তিরা আক্রান্ত হচ্ছে, তাদের আসলে করণীয় কি? দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে এই যে আপনি যে বড় একটা পরিধি বললেন যে যাদেরকে দেওয়া হয়েছে প্রায় 2 কোটির মতন ভ্যাকসিন ডোজ যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু সবগুলো কিন্তু আগের নিয়মে WHO বলেছে যে 9 মাসে একটা, 15 মাসে একটা, এই দুটো ডোজ দিতে হবে আর কি। সেটাতে ঘাটতি পড়েছিল, গত বছর টিকাদান তার লক্ষ্যমাত্রা অর্জন করেনি, ফলে এখানে কিছু ঘাটতি ছিল। আর এই বছরে যে একটা বর্ধিত টিকাদান কর্মসূচি যেটা হামের জন্য হয়েছে, সেটা কিন্তু 5 বছরের পর্যন্ত যে বাচ্চাগুলো আছে তাদের প্রত্যেকে কিন্তু টিকার আওতায় আনা হয়েছে। ফলে ধরে না হচ্ছে যে এদের বেশিরভাগই কিন্তু হামের টিকা এর আগে পেয়েছে, ফলে যাদেরকে টিকা দেওয়া হচ্ছে, যারা ইতিপূর্বে যাদের টিকা ছিল হামের বিরুদ্ধে, তাদেরকে যেটা অতিরিক্ত ডোজ দেওয়া হলো, ওদের সুরক্ষা, বুস্টার ডোজ সেটা সুরক্ষা কিন্তু ওরা কিন্তু মোটামুটি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে। কিন্তু যাদেরকে প্রথম ডোজ যেটা দেওয়া হয়েছে, তাদের কিন্তু দ্বিতীয় ডোজটি না দেওয়ার আগ পর্যন্ত তাদের প্রতিরোধটা ঠিক 100% হবে না। প্রথমের দিকে মোটামুটি বলতে পারেন যে 20-30%
প্রতিরোধ তার ভেতরে হবে এবং দ্বিতীয় যে ডোজ যেটা সেকেন্ড বুস্টার সেটা দিলে কিন্তু এটা মোটামুটি 90%-এর কাছাকাছি কিন্তু তার প্রতিরোধ ক্ষমতাটা এসে যাবে। সুতরাং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এই জন্য অপেক্ষা করতে হবে, কিছুই করার নাই, এটাই বিজ্ঞানের নিয়ম। কিন্তু যেটা করবার রয়েছে সেটা হচ্ছে যে হামের সংক্রামিত বাচ্চাকে আলাদা করা। কারণ একটা সংক্রমিত একটা হামের বাচ্চা যদি আরেকটা সুস্থ হামের বাচ্চার কাছে যায় তাহলে কিন্তু সে 12 থেকে 15 গুণ বেশি ঝুঁকি সৃষ্টি করে অন্যদের জন্য। যারা হামে আক্রান্ত হয়নি তাদেরকে কিন্তু আক্রান্ত করে ফেলতে পারে। সুতরাং যাদের একটু জ্বর হচ্ছে বা গায়ে র্যাশ বা ফুসকুড়ি লাল লাল দানা দানা উঠছে, তার সাথে কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলোকে প্রথম কথা হচ্ছে যে এদেরকে আলাদা করা, অন্য বাচ্চা থেকে দূরে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া যাতে এটা নিউমোনিয়া পর্যায়ে যেন না যায়, ঠান্ডা লাগতে না দেওয়া, তাকে একটা শুষ্ক জায়গাতে রাখা, ঘেমে গেলে মুছে দেওয়া এবং তাকে জ্বরের জন্য যে স্বাভাবিক যে ওষুধ দেওয়া সেটা দেওয়া। এইটুকু যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু এই ঝুঁকিটা হতো না, প্রথম থেকে কিন্তু এই সতর্কতাটা ছিল না এবং ফলে অবাধে একটা শিশু আর 10টা শিশুর সাথে মিশেছে, ফলে সেই বলতে গেলে যে সে তার এলাকা তার পাড়াটাকে সংক্রমিত করেছে। এখন যেহেতু সচেতনতার জায়গাটা অনেকটাই বর্ধিত হয়েছে, ফলে আমরা কিন্তু দেখছি যে এটি কিন্তু ক্রমাগতভাবে কমছে। কিন্তু ডক্টর পাভেল, সচেতনতার জায়গা কি আসলে বর্ধিত হয়েছে? বিশেষ করে আমরা যখন দেখি যে একটু যারা দুস্থ দরিদ্র বা প্রান্তিক জনগোষ্ঠীর কথাই যদি আমরা ধরি, তারা কিন্তু সেইভাবে সচেতন এখনো হয়নি। তারা হাম হলো কি হলো না সেই চিন্তা তো দূরের কথা, জ্বর সর্দি হলেও তারা সহজে ডাক্তারের কাছে যেতে চায় না বা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যকেন্দ্রের বাচ্চাদেরকে নিতে চায় না। তাদের জন্য আসলে কি পরামর্শ দেবেন? এটা আসলে আপনি যেটা বলছেন এটা ঐতিহ্যগত সমস্যা আমাদের। আমরা প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে চিকিৎসাটাকে কিন্তু আমরা সবসময় মনে করি একটা বাহুল্য, যে জ্বর হয়েছে এর পিছনে খরচ করতে হবে, এই বাহুল্যটা আমাদের ভেতরে আছে। কারণ আমাদের পরিবারের যে মাসিক বাজেটটা হয় এখানে স্বাস্থ্যের জন্য বা চিকিৎসার জন্য কোনো বাজেট কিন্তু আমরা কেউ রাখি না, এটাকে বলা হয় যে অতিরিক্ত ব্যয়, অপ্রত্যাশিত ব্যয়ের মধ্যে পড়ে। সেজন্য তারা মনে করে যে একটা জ্বর হয়েছে সামান্য বোধহয় ঠিক হয়ে যাবে, এর পিছনে কেন বা পয়সা খরচ করতে যাব। এটা ঐতিহ্যগতভাবে হয়েছে, ফলে সচেতনতার জায়গার চাইতে বরং বলতে পারেন যে অভ্যাসটা সেটা জায়গায় আছে। তবে এটা ঠিক যে এই ব্যাপারটিকে অ্যাড্রেস করার জন্য কিন্তু গ্রামীণ স্বাস্থ্যকর্মী তাদের নিয়োগের ব্যাপারটা কিন্তু এই জন্য আছে যে তিনি তাদেরকে বলবেন যে না এটা হালকাভাবে দেখার কোনো জিনিস না, বাচ্চা আক্রান্ত হলে নিউমোনিয়া হলে কিন্তু একটা ঝুঁকি তৈরি হতে পারে, মৃত্যু ঝুঁকি তৈরি হয়, সুতরাং তুমি অন্তত ডাক্তারের কাছে যাও, তিনি কি করণীয় বলেন সেটা শুনে এসে তুমি বরং তার। এবং বিগত সরকারের বাজেটের বিশেষ করে স্বাস্থ্য সেবা খাতে যে বাজেটগুলো বিগত সরকারে আমরা দেখে এসেছি, সেখান থেকে আমাদের আসলে কি শিক্ষা নেওয়ার আছে? প্রথম কথা আসলে দেখেন বাজেটের যদি স্বাস্থ্য খাত নিয়ে এই বর্তমান সরকার জনাব তারেক রহমানের সরকার যেটি, তারা কিন্তু বলেছে যে জিডিপির 5% পর্যন্ত তারা স্বাস্থ্য খাতে ব্যয় করতে চায়, কিন্তু বর্তমানে প্রায় 0.7% আমরা ব্যয় করতে পারি, 1%ও না। এই সক্ষমতাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্য সেবা পরিকাঠামোর সাথে যারা সংশ্লিষ্ট তাদের এটা হয়নি। এবং তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় অবকাঠামো নির্মাণ এবং অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, যে যন্ত্রপাতিগুলো আমরা আরেকটু শুনবো, তবে এই পর্যায়ে একটি বিরতির পরে আবারও ফিরে আসছি আপনার কাছে। দর্শক, দেশ সন্ধান থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা কথা বলছি সরকারের প্রতিশ্রুতি বনাম অগ্রগতি এই বিষয়টি নিয়ে, এবং এই পর্যায়ে ডাক্তার পাভেল, বিরতিতে যাবার আগে জানতে চেয়েছিলাম যে আসলে বিগত সরকারগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড বলি কিংবা স্বাস্থ্য সেবা খাতের যে অনিয়ম দুর্নীতিগুলো আমরা দেখে এসেছি, সেখান থেকে আসলে তারেক রহমানের সরকারের কি কি শিক্ষা নেবার আছে? প্রথম যেটা হচ্ছে যে দেখুন, আমরা অবকাঠামো যতটা তৈরি করেছি ততটা জনশক্তি তৈরি করিনি। আজকেও কিন্তু যে জিনিসটা লক্ষ্য করলে দেখবো আমরা যে বলছে যে আইসিইউ ভেন্টিলেটর নেই বা আইসিইউ সুবিধাটা বিন্যস্ত না। আমরা কিন্তু কোভিডের মতন একটা বিরাট বড় ঝঞ্ঝা কিন্তু অতিক্রম করে এসেছি, তখনও কিন্তু আমাদের এই সংকটটা ছিল। তখন খুব একটা তাৎক্ষণিক একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে বেশ কিছু আইসিইউ করে তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু আইসিইউ থাকলে তো হবে না, আইসিইউ ভেন্টিলেটর থাকলে হবে না, আইসিইউ চালাবার মতো দক্ষ জনশক্তি আমরা থাকতে হবে, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ থাকা দরকার। এটার সংখ্যা বাংলাদেশে একদমই মিনিমাম, এটা কোনো একটা সাবজেক্ট হিসেবে বিকশিতই হয়নি। যার জন্য আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গা যেটা আছে যে আমাদের যদি প্রকৃত দক্ষ জনশক্তি স্বাস্থ্য খাতে যদি আমরা তৈরি করতে পারি, এই প্রায় 20 কোটি মানুষ, তাদের জন্য সব রকম ক্ষেত্রে কিন্তু আপনার যদি নির্ভরশীলতা আমরা যদি কমাতে না পারি, তাহলে আমাদের রোগীরা কিন্তু ক্রমাগতভাবে কিন্তু দেশের বাইরে চিকিৎসা নিতে যাবে। এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়টা হচ্ছে একটা আস্থার সংকট রয়েছে। দেখুন, হাসপাতালের কর্মপরিবেশগুলো সমস্যায় জর্জরিত, প্রায় কিন্তু ডাক্তারদের নিগৃহীত হওয়ার, হেনস্থ হওয়ার ঘটনা ঘটছে।
সেগুলোকে দূর করার জন্য কিন্তু একটা নিরাপদ কর্মপরিবেশ তৈরি না করলে ডাক্তাররা সেবাটা কাকে দেবে? ডাক্তার যদি সারাক্ষণ আতঙ্কে থাকে তাহলে সেবাটা কোথেকে দেবে? তো ফলে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করার একটা চ্যালেঞ্জ রয়েছে। এরপরে যেটা রয়েছে জনগণের জন্য ওষুধপত্রকে সহজলভ্য করে দেওয়ার ব্যবস্থাপনা করা, হাসপাতালে উপচে পড়া রোগীর ভিড় আছে সেটাকে একটা ব্যবস্থাপনার মধ্যে আনা, শুধুমাত্র শয্যা সংখ্যা বৃদ্ধি করলে হবে না, তারা যেন দ্রুততার সাথে যেন ডিসপোজ করা যায়, অর্থাৎ আমাদের হসপিটাল স্টে বা হসপিটালের অবস্থানের সময়টাকে কমাবার চেষ্টা করতে হবে। এবং সব কিছু মিলে প্রত্যেকটা বিষয়ভিত্তিক যে বিশেষজ্ঞ তৈরি করা সেটা করা, উন্নত প্রযুক্তি যেটার অভাব আছে, যেটার জন্য আমাদের চিকিৎসাটা অনেক সময় বলে যে এই যন্ত্র বা এই পরীক্ষা আমাদের দেশে হয় না, অন্য জায়গায় যান আপনি, সেই সংকট বা সেই যে আমাদের যেটা না থাকা সেটাকে কিন্তু আমাদেরকে কারেক্ট করে সেই ব্যবস্থাপনার দিকে যেতে হবে। এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে একটা সুশাসন প্রতিষ্ঠা করা। হাসপাতালে প্রচুর পরিমাণে কেনাকাটা হয়, যন্ত্রপাতি থেকে শুরু করে অন্যান্য সেবাও তারা সেদিকে কেনেন, নজরদারি সেই বৃদ্ধি জায়গায় করা। কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ নজরদারি করতে হবে। একেবারেই পরিষ্কার আপনার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মওদুদ আলমগীর পাফিল আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দেশ সন্ধ্যায়। দর্শক, এই ছিল আজকে দেশ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।